Hello and welcome back to the discussion on carbocation rearrangements. লাস্ট টাইম আমরা পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট যখন ডিসকাস করছিলাম তখন আমরা সেমি পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টের কথা বলেছিলাম, যেখানে একটা 1,2 হেটেরোঅ্যাটম ডাইসাবস্টিটিউটেড কম্পাউন্ডকে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশানের মধ্যে সেই কন্ডিশনে নিয়ে যাওয়া হয়। যেরকম একটা যদি আমরা হ্যালোহাইড্রিনের কথা বলি, যেমন এখানে এই কার্বনটাতে OH আছে, পাশের কার্বনে একটা লিভিং গ্রুপ আয়োডিন আছে। এটা যদি অ্যালকোহল হতো, ডাইল হতো বা 1,2 গ্লাইকল হতো, তো অ্যাসিডিক কন্ডিশনে আমরা এইখানটায় কার্বোক্যাটায়ন ফর্মেশন এক্সপেক্ট করতাম এবং এখান থেকে হাইড্রোজেন মাইগ্রেট করতো। বাট ইন দিস কেস, ইফ উই ট্রিট দিস কম্পাউন্ড উইথ এ সিলভার প্লাস solution of silver nitrate, তো দিস প্রাইমারি সেন্টার উইল লুজ দি আয়োডাইড, বিকজ সিলভারের সাথে আয়োডিনের খুব স্ট্রং অ্যাফিনিটি আছে এবং সিলভার আয়োডাইডের প্রেসিপিটেট পড়বে। আর এইখান থেকে ফিনাইল আর মিথাইলের মধ্যে যেহেতু ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, তো ফিনাইল মাইগ্রেট করবে। তো ফার্স্টে লুইস অ্যাসিড লুইস বেসড ক্যাটালিসিস আমরা দেখতে পাচ্ছি, অ্যাডাক্ট ফর্মেশন, সিলভার প্লাস আয়োডিনটার সাথে কোঅর্ডিনেট করার পর আয়োডিন গুড লিভিং গ্রুপে কনভার্টেড হলো, এটা বেরিয়ে যাচ্ছে, CI বন্ড ভাঙছে, ফিনাইল মাইগ্রেট করছে, ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড মিথাইলের থেকে বেটার, অক্সিজেন ওই কার্বোক্যাটায়ন যেটাকে ফেলে রেখে ফিনাইল যাচ্ছে তাকে স্টেবিলাইজ করছে, অ্যান্ড দেন ইট লুজেস দি প্রোটন টু গিভ ইউ দি corresponding compound. But if we had taken not the halohydrin but the diol, then this OH would have been preferentially protonated, কারণ এখানে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হয়। এই OHটা প্রোটোনেটেড হতো না, কারণ এখানে প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হয়, ফর্মেশন অফ হুইচ ইজ মাচ আনফেভারেবল, এবং সেক্ষেত্রে এই OHটাই সিলেক্টিভলি বেরোতো এবং আমরা এইখানে দুটো হাইড্রোজেন ছিল, তার মধ্যে একটা হাইড্রোজেনের মাইগ্রেশন দেখতে পেতাম এবং এই দিকটায় অ্যালডিহাইড হতো, আর এইখানটায় আমাদের একটা ফিনাইল, মিথাইল আর হাইড্রোজেন চলে আসতো। তো এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টদেরকে টিফানিউ এটা নাম দিয়েছিলেন সেমিপিনাকল। সেমিপিনাকল মানে সেমি মানে হাফ, তো হাফ পিনাকল, কারণ এটা যদি দুটো OH থাকে তাহলে পিনাকল, আর একটা OH আর একটা এই ধরনের গ্রুপ যদি থাকে যেটা স্পেসিফিক কন্ডিশনে OHকে ডিস্টার্ব না করে ওই গ্রুপটা বেরিয়ে যেতে পারে, আর তাকে বলা হয় সেমিপিনাকল। সেরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে বিটা অ্যামিনো অ্যালকোহল। এই ধরনের কম্পাউন্ড যেখানে পাশাপাশি দুটো কার্বন, একটাতে OH আর একটাতে NH2 থাকে। এই কার্বনটা কার্বিনল কার্বন, অ্যালকোহলের যে কার্বনে OH থাকে তাকে কার্বিনল কার্বন বলে, তো এটাকে যদি আলফা বলো তো তার পাশের কার্বনটা বিটা, সেই হিসেবে এটাকে বিটা অ্যামিনো অ্যালকোহল বলছে। বিটা অ্যামিনো অ্যালকোহল তাকে যদি ডায়োটাইজ করা যায় তাহলে এই NH2টা গুড লিভিং গ্রুপ N2+ কনভার্টেড হয়ে বেরিয়ে যাবে, এবং যদি বেরিয়ে যায় তাহলে এখানে একটা পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং পাশের কার্বন থেকে কোনো একটা গ্রুপ মাইগ্রেট করতে পারে, অক্সিজেন সেই কার্বনটাকে স্টেবিলাইজ করে দেবে, কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করে দেবে। এটা আমরা বানাবো কী করে? এটা বানানোর দুটো খুব সহজ টেকনিক আমাদের জানা আছে। একটা হচ্ছে এই CH2NH2 এই গ্রুপটাকে আমরা সায়ানাইড C++N একে রিডিউস করে বানাতে পারি, এটা একটা টেকনিক। আর যদি আমরা এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে দেখি তাহলে সেটা করেসপন্ডিং CH2NH2টাকে যদি সায়ানাইডের রিডাকশান করে অ্যাক্সেস করা যায়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করা যেতে পারে, তাহলে বেসিক্যালি এটা একটা সায়ানোহাইড্রিন, এটা সাইক্লোহেক্সানোনের সায়ানোহাইড্রিন, এবং আমরা জানি সাইক্লোহেক্সানোনের ওপর প্রপার কন্ডিশনে সায়ানাইড যদি নিউক্লিওফিলিক অ্যাডিশন করা যায় তো সায়ানোহাইড্রিন তৈরি হবে। আরেকটা রিডিউসেবল ফাংশনালিটি হচ্ছে CH2NO2, যেটাকে রিডিউস করলে CH2NH2 হবে, সেক্ষেত্রে NO2টা রিডিউসড হয়ে NH2 হবে, এটা অলরেডি CH2 হয়ে বসেই আছে, এবং সেক্ষেত্রে আমরা এটা ভাবতে পারি যে এটা বেসিক্যালি এটা একটা অ্যালডল টাইপ রিয়াকশান থেকে এসছে, যেখানে OH বন্ড আছে একটা, তো এই টার্গেট পেতে গেলে আমরা এখানে C++ ওকে রিফর্ম করলাম, আর এখানে CC বন্ডটাকে ভেঙে এর মাথায় নেগেটিভ চার্জটা দিয়ে দিলাম, তাহলে এখানটায় আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা নাইট্রো এনলেট, অর্থাৎ নাইট্রোমিথেন থেকে ডিরাইভড একটা এনলেট, এবং এই দিকে পেলাম সাইক্লোহেক্সানোন। তো সাইক্লোহেক্সানোনের মধ্যে যদি নাইট্রোমিথেন থেকে ডিরাইভড এনলেট দেওয়া যায় তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, এবং হওয়ার পরে আমরা একটা নাইট্রো অ্যালডল প্রোডাক্ট পাবো, নাইট্রো অ্যালডল রিয়াকশান, যেটাকে হেনরি রিয়াকশানও বলা হয়,
তো সেই ধরনের একটা রিয়াকশানকে বেস করে আমরা এই করেসপন্ডিং নাইট্রো অ্যালকোহলটা বানাতে পারি, যেটা রিডাকশানের মাধ্যমে আমরা বিটা অ্যামিনো অ্যালকোহল পাবো। তো এই যে ডিসকানেকশান HOCC, HO বন্ডটাকে ভেঙে C ডাবল বন্ডেডও তৈরি করা, আর কার্বিনল কার্বন আর তার পাশের কার্বনটাকে ভেঙে এই কার্বনটার মাথায় অর্থাৎ বিটা কার্বনটার মাথায় একটা নেগেটিভ চার্জ দেওয়া, দিয়ে দেখা যে সিনথনটা কোত্থেকে আসতে পারে, এটাকে আমরা HOCC ডিসকানেকশান বলতে পারি। সেটা এখানেও আমরা করতে পারি, এখানেও আমরা তাই করেছি বেসিক্যালি। এই HO বন্ডটাকে ভেঙে আমরা এখানটায় নেগেটিভ চার্জ দিয়েছি, আর এইখানে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ দিয়েছি, তো আমরা এখানটায় সায়ানাইড পেয়েছিলাম, আর এখানে আমরা নাইট্রো মিথেন থেকে ডিরাইভড একটা এনোলেট পেয়েছি। এবার এই কম্পাউন্ডের মধ্যে যদি আমরা NH2টাকে প্রেফারেন্সিয়ালি লিভিং গ্রুপ হিসেবে বের করে দিতে চাই, তাহলে আমরা এখানে HNO2 দিতে পারি, দিলে ডায়াজোটাইজেশন হবে, যেটা আমরা ব্রিফলি পড়েছিলাম। এবং এই রিয়াকশানটাকে বলা হয় পিনাকোলিক ডিঅ্যামিনেশন। আর এই পার্টিকুলার রিয়াকশানটার আরেকটা নামও আছে, সেটা হচ্ছে টিফানিউ ডেমজানভ রিঅ্যারেঞ্জমেন্ট। ডেমজানভ রিঅ্যারেঞ্জমেন্ট ছিল হচ্ছে যেখানটায় এই OHটা ছিল না, সেটা আমরা ওয়াগনার মিরিন পড়ার সময় দেখেছিলাম যে এইখানটায় যদি শুধু CH2NH2 থাকে, তো সাইক্লোঅ্যালকিল মিথাইল্যামিন তার রিং এক্সপ্যানশান হতে পারে, এবং সেটাকে আমরা বলেছিলাম ডেমজানভ রিঅ্যারেঞ্জমেন্ট। কিন্তু ডেমজানভ রিঅ্যারেঞ্জমেন্ট মেনলি 5 to 7 মেম্বার রিংয়ের জন্য ওয়ার্কআউট করে, বাকি রিংগুলোর জন্য ইল্ড ভালো না। কিন্তু এই টিফানিউ ডেমজানভ রিঅ্যারেঞ্জমেন্টটা 4 to 8 মেম্বার্স রিংয়ের জন্য ভালোভাবে কাজ করে, এবং সেই জন্য এটা একটু রিলেটিভলি বেটার। এবং এখানে যেটা হয় সেটা হলো NH2টা ফার্স্টে N2+ হয়ে গেল, N2+ ইজ এ গুড লিভিং গ্রুপ। তো এটা CN বন্ড ভেঙে এই নাইট্রোজেনটা বেরোবে, পাশে রিং রয়েছে, রিংয়ের দুটো আর্ম ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা মাইগ্রেট করতে পারে। তাহলে সেকেন্ড পার্ট হিসেবে আমরা ভাবতে পারি যে ওই রিংটা এক্সপ্যান্ড করলো, এবং তার ফলে এই কার্বনটার উপরে প্লাস চার্জ ছেড়ে যাবে এবং অক্সিজেন একে স্টেবিলাইজ করবে, এবং তারপরে প্রোটন ছেড়ে দেবে। তো অবভিয়াসলি আমরা সাইক্লোহেপটানোন পাবো। এবং আমরা যদি এই কম্পাউন্ডটার অরিজিন দেখি, তাহলে এটা সায়ানোহাইড্রিনের থ্রু দিয়েই হোক কিংবা হেনরি রিয়াকশানের থ্রু দিয়েই হোক, সাইক্লোহেক্সানোন হচ্ছে এর অরিজিন। তার মানে সাইক্লোহেক্সানোন থেকে এই সিকোয়েন্স অফ রিয়াকশানের মাধ্যমে আমরা সাইক্লোহেপটানোন বানাতে পেরেছি। পিনাকোলিক ডিঅ্যামিনেশনের একটা এক্সপেরিমেন্ট আছে, যেটা থেকে এর স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এই পার্টিকুলার কম্পাউন্ডটা, যেটাতে একটা বিটা অ্যামিনো অ্যালকোহল, এটা বিটা কার্বন, এটা আলফা কার্বন, সেই কম্পাউন্ডকে ডায়োটাইজ করে অবভিয়াসলি এখানে N2+ হয়ে বেরোবে এবং ফিনাইল মাইগ্রেট করবে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে মাইগ্রেশনটা যেখানে হবে, মাইগ্রেশন টার্মিনাস, সেইখানে কাইরালিটি আছে। এবার এখানে আমরা দুটো জিনিস এক্সপেক্ট করতে পারি। একটা হচ্ছে এখানে রিটেনশান হতে পারে, অর্থাৎ NH2 তথা N2+ যেদিক থেকে বেরিয়েছে সেদিক থেকেই ফিনাইল মাইগ্রেট করে এলো। আর তা না হলে ইনভার্সান হতে পারে, অর্থাৎ N2+ যেখান থেকে বেরোচ্ছে ফিনাইল তার উল্টো দিক থেকে মাইগ্রেট করে এলো। অ্যাকচুয়ালি দুটোই দেখা যাচ্ছে, তার মধ্যে বেশি দেখা যাচ্ছে ইনভার্সান, যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ফিনাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে, আর এখানটায় আমরা মাত্র 12% রিটেনশন পাচ্ছি। এবার আমরা যে মেকানিজমটা এইখানে দিয়েছি, সেখানে কিন্তু এই N2+-এর বেরোনো এবং এই CC বন্ডের মাইগ্রেশন, এটা যদি কনসার্টেড হয়, তাহলে এটা ব্যাক সাইড অ্যাটাকই হতে হবে, এবং সেক্ষেত্রে এই CN বন্ড আর এই CC বন্ড এদেরকে অ্যান্টি থাকতে হবে। যেমন এখানে CPH বন্ডটা আর CN2+ বন্ডটা এরা অ্যান্টি, এবং সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি আমরা ইনভার্সানই পাবো, কারণ এটা ব্যাক সাইড অ্যাটাকেরই ইকুইভ্যালেন্ট। তো রিটেনশনটা আমরা পেতে পারি কিভাবে? ফ্রন্ট সাইড অ্যাটাক তো হবে না, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এরম চান্স আছে যে CN বন্ডটা ভেঙে গেল, ভেঙে ডিস্টিংক্ট কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হলো। এই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটা যখন তৈরি হয়েছে, তখন এখানটায় একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে এবং এটা ফ্রিলি রোটেট করতে পারে। যে মুহূর্তে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, সেই কনফরমেশনে যদি রিয়াকশান হয়, তাহলে ফিনাইল যদি মাইগ্রেট করে, তাহলে আমরা ইনভার্সান পাবো। কিন্তু যেহেতু সিসি বন্ড রোটেশন ইজ এ ভেরি ফাস্ট ফেনোমেনন, ফিনাইল মাইগ্রেট করার আগে এই বন্ডটা রোটেটও করে যেতে পারে, এবং সেক্ষেত্রে মিথাইল এই দিকে চলে যাবে এবং হাইড্রোজেন এই দিকে চলে আসবে। অর্থাৎ বেসিক্যালি এই সিস্টেমে, এই কনফর্মারে ফিনাইল যে ফেজ থেকে মাইগ্রেট করেছে কার্বোক্যাটায়নের, যদি সিসি বন্ডের রোটেশন অ্যালাউ করে দেওয়া হয়, তাহলে ফিনাইল উল্টো ফেজ থেকে মাইগ্রেট করবে, এবং এইটা থেকে ইভেনচুয়ালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। এই দুটো সেন্টারে কাইরালিটি কমপ্লিটলি আলাদা, উল্টো।
এবার 88% ইনভার্সন আর 12% রিটেনশান পাওয়া যাচ্ছে। রিটেনশান আমরা পেতে পারি যদি কনসার্টেড পাথওয়ে দিয়ে যায়, যদি নন কনসার্টেড পাথওয়ে দিয়ে যায় এবং কার্বোক্যাটায়ন তৈরি হয় তবেই। তার মানে 12% রিটেনশান হচ্ছে মানে এইটা 12% তৈরি হয়েছে, এবং যেহেতু এটা তৈরি হওয়া মানে ইকুয়াল অ্যামাউন্ট এটাও তৈরি হবে, তাহলে এটাও 12% এখান থেকে তৈরি হয়েছে। তার মানে টোটাল 24% এই কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে গেছে বলে আমরা মনে করতে পারি, এবং রেস্ট 66% সেটা কিন্তু এই পাথওয়ের থ্রু দিয়ে গেছে। অর্থাৎ মেজর পাথওয়ে হচ্ছে ইনভার্সান প্রোডাক্টটা দুটো জায়গা থেকেই আসতে পারে, একটা হচ্ছে কনসার্টেড আর একটা হচ্ছে নন কনসার্টেড। হাফ অফ দ্য প্রোডাক্ট উইল বি ইনভার্টেড। আর রিটেনশনটা কেবলমাত্র নন কনসার্টেড পাথওয়ে দিয়েই আসতে পারে, যেটা মাত্র 12% আমরা পাচ্ছি। তাহলে এই 88% ইনভার্টেড প্রোডাক্টের মধ্যে 12% এসছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট থেকে, রেস্ট 66% অবভিয়াসলি ইজ কামিং ফ্রম দি কনসার্টেড পাথওয়ে। তো এটাও একটা ইনফরমেশান যেটা আমাদের হেল্প করে বুঝতে যে এখানে কনসার্টেড এবং নন কনসার্টেড দুটো পাথওয়েই অপারেট করছে, এবং এখানে নন কনসার্টেড পাথওয়ে অপারেট করার পেছনে কারণ আছে। কার্বোক্যাটায়ন যেটা তৈরি হয়েছিল ইনিশিয়ালি, যদিও সেটা মাইনর পাথওয়ে, মেজর পাথওয়ে কনসার্টেড, কিন্তু কার্বোক্যাটায়ন যে নন কনসার্টেড পাথওয়েতে তৈরি হয়েছে সেটা সেকেন্ডারি। তার ফলে তার কিছুটা হলেও স্টেবিলিটি আছে। হ্যাঁ, এখানটায় যদি জাস্ট হাইড্রোজেন থাকতো তাহলে হয়তো আমরা এ ধরনের কোনো পাথওয়ে পেতাম না। হাউএভার এখানে যদি কেবলমাত্র হাইড্রোজেন থাকতো তাহলে এখানে কাইরালিটিও থাকতো না, এবং সেক্ষেত্রে আমরা এই ধরনের এক্সপেরিমেন্ট করে কিছু বুঝতেও পারতাম না যে কনসার্টেড হয়েছে নাকি নন কনসার্টেড হয়েছে। সো আমরা এটা জেনারেলি কনসার্টেড দেখিয়ে থাকি, কিন্তু ক্ষেত্র বিশেষে নন কনসার্টেড পাথওয়ে ভায়া কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ইজ অলসো পসিবল. So this concludes our discussion regarding the pinnacle-pinaculon rearrangement. I hope that you have understood the matter which we have tried to elaborate. I thank you for your patience, and I will be seeing you in the next one.